খিদে পেয়েছে যে আমি নড়তেও পারছি না। এমনিতে আমি খিদে সহ্য করতে পারি না, আর আজ না খেয়ে আছি সারাদিন। কোনো রকম উঠে বাইরে এলাম। সিঁড়ি দিয়ে নামতেও পারছি না, এত দুর্বল লাগছে। মনে হচ্ছে এখনই পড়ে যাব। নিচে গিয়ে পুরা রুটি আর ডিম নিয়ে বসলাম। একটু ছিঁড়ে মুখে দিলাম। সে কি খারাপ হয়েছে খেতে? এগুলো কি খাওয়া যায়? তাও খিদে বেশি পেয়েছে বলে অনেক কষ্টে একটু খেলাম। ফোনে যে আদিকে কল করব, একা একা এখন খারাপ লাগছে। ঘুমিয়েছিলাম বলে এতক্ষণ কোনো রকম লাগেনি। এখন বুঝতে পারছি না বাড়িটা কত নিষিদ্ধ। দরজা খুলে বাইরে আসলাম। দারোয়ান আছে একজন, এছাড়া আর কেউ নেই। বিকেল হয়েছে বলে সে বাগানে পানি দিচ্ছে। আমি এগিয়ে গেলাম তার সাথে একটু কথা বলার জন্য। আর তো কেউ নেই কথা বলার মতো। বাগানটা সুন্দর, আদি করেছে মনে হয়। সব ধরনের ফুল আছে। দারোয়ান কাকা আমাকে দেখে দৌড়ে এলো। কিছু বুঝলাম না, এমন দৌড়ে আসার কি আছে? কি হয়েছে কাকা, আপনি দৌড়াদৌড়ি করছেন কেন? অবাক হই। আপনি এখানে কেন? কিছু কি হয়েছে? কোনো দরকার থাকলে আমি যেতাম, আপনি কষ্ট করতে গেলেন কেন? এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আমি এমনি এসেছি, বাড়িতে কেউ নেই তো, তাই একা একা ভাল লাগছিল না, তাই আপনার সাথে পরিচিত হতে এলাম। ও আচ্ছা, আর কখনো এভাবে বাইরে আসবেন না। আদি বাবা জানলে আমারে অনেক বকবে। এখন ভিতরে যান। এত ভয় পাচ্ছেন কেন? আর বকবে কেন? আমি তো ঘুরতে এসেছি। সে আর কিছু না বলে চলে গেল। এত ভয় পাওয়ার কি আছে? ঘুরতেই তো এসেছি। দেখলাম সে গেটের কাছে গিয়ে তালা দিয়ে দিল ভালো করে, তারপর আবার কাছে পানি দিতে লাগলো। এখন বুঝলাম ভয়ের কারণ। আদি নিশ্চয়ই বলে গেছে আমি যেন বাড়ি থেকে না বের হয়। তার মানে আদি ভেবেছে আমি পালিয়ে যাব। সত্যি কত বোকা আদি। আমি নাকি পালিয়ে যাব? এটা তো কখনো হবে না। শত কষ্ট দিক, আমি তো এত সহজে যাচ্ছি না। যাকে ভালোবেসে, যার হাত ধরে বাড়ির সবাইকে ছেড়ে এসেছি, সে কেন আমার সাথে এমন করছে? সব না জেনে চলে যাওয়া অসম্ভব। কথাগুলো ভেবে ভিতরে চলে এলাম। রাত 8টা বাজে। এখন পর্যন্ত আদি বাড়িতে আসে নাই। এত বড় একটা বাড়িতে আমি একা ভয়ে ভয়ে আছি। কখন আসবে কে জানে। ওর কি একটু চিন্তা হচ্ছে না আমি কিভাবে কি করছি? এত পাষাণ হয়েছে ও। 9টার দিকে আদি বাড়ি এলো। মনে হয় অনেক পরিশ্রম করছে, দেখে অনেক টায়ার্ড লাগছে। এসে বাথরুমে গিয়ে গোসল সেরে এলো। তারপর ডাঁস করে খাটে শুয়ে পড়লো। আমি ওর মাথার কাছে গিয়ে বসলাম। তারপর মাথা টিপে দিতে লাগলাম। ও আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। তারপর হাতটা ওর বুকের চেপে ধরলো। আমি ওর কথাটা বোঝার জন্য কানটা ওর মুখের কাছে এগিয়ে নিলাম, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আদি কি বলছে? আদি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আর কথা বলছে না। মুখের দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। কি বলতেছিল আদি? শুধু ধোকা দিয়েছে কেন? এটা বুঝেছি কি কাকে ধোকা দিয়েছে। খেয়ে এসেছি নাকি কে জানে। নিজে এসে কি করা যায় ভাবছি। পুরো কিচেন ঘরে নুডলস পেলাম। আমার অনেক পছন্দ। আম্মু যখন রান্না করতো আমি দাঁড়িয়ে থাকতাম আম্মুর পাশে, কারণ ভাই আরও নুডলস পছন্দ। খাওয়া নিয়ে ঝগড়া করতাম সবসময় দুজন। আম্মুর রান্না মনে করে নুডলস রাঁধলাম। একটু খেয়ে দেখলাম ভালো হয়েছি, খাওয়া যাবে। প্লেটে করে রুমে এসে দেখলাম এখনও শুয়ে আছে আদি। আমি কাছে গিয়ে কয়েকবার ডাকলাম, কোনো সাড়া নেই। হাত দিয়ে ধাক্কা দিলাম। কি শরীর এত গরম। ভালো করে মাথা গায়ে হাত দিয়ে দেখি প্রচণ্ড গরম। তার মানে আদির জ্বর এসেছে। এত জ্বর, এখন কি করব? আমি তো কাউকে চিনিও না এখানকার। ডাক্তার পাবো কই? আমার জ্বর আসলে আম্মু পানি ভিজিয়ে দিত, আমিও তাই করে দেখি কাজ হয় নাকি। অনেকক্ষণ দিলাম কিন্তু কিছু হচ্ছে না। আদির নাম্বার দিয়ে দারোয়ান কাকাকে ফোন দিলাম, সেও ফোন ধরছে না। কয়েকবার দিয়ে রেখে দিলাম। মনে হয় ঘুমিয়ে পড়েছে। একটু পর কলিং বেল বাজানোর শব্দ পেলাম। এত রাতে আবার কে দরজার কাছে এসে বলল, কে? ম্যাডাম, আমি শফিক, আপনাদের দারোয়ান। আমাকে ফোন দিয়েছিল আদি বাবা। ও হ্যাঁ, আপনি তো আমার ফোন রিসিভই করছিলেন না। দরজা খুললাম। কি হয়েছে ম্যাডাম, এত রাতে ফোন দিয়েছিলেন কেন? আদি বাবা? আদি না, আমি দিয়েছিলাম। কেন, কি হয়েছে? আদির অনেক জ্বর এসেছে। আমি কি করব ভেবে পাচ্ছি না। আপনি একটু ডাক্তারকে খবর দিতে পারবেন? পারবো। আপনি এত চিন্তা করবেন না, আমি আসছি। একটু পর সাপেক ডাক্তার নিয়ে আসে। 2 দিন জ্বর থাকে আদির। এত কষ্ট হচ্ছিল আমার, উঠতে পারি না। আমাকে কিছু বলেওনি। এই 2 দিন আমি ওর কাছেই থেকেছি। দারোয়ান কাকাকে বলে বাইরে থেকে খাবার আনিয়ে খাইয়ে দিয়েছি। এদিকে মেঘনার বাবা মা মেয়ের চিন্তায় শেষ। আমার মেয়েটা কোথায় চলে গেল? 4 দিন হয়ে গেছে মেয়েটা নিখোঁজ। তুমি যদি মেনে নিতে ওই ছেলেকে, তাহলে আজ মেয়েটা চলে যেত না। কোথায় আছে, কি করছে কে জানে। বলে কান্না করতে লাগলো রুমা বেগম, মেঘনার মা। ওই মেয়ের জন্য কেঁদে কি হবে? সে কি আমাদের কথা ভেবেছে? নিজের জন্য আমাদেরকে পর করে একলা ছেলের হাত ধরে চলে গেছে। ওই মেয়ের জন্য কার কাঁদবে না? রেগে কথাগুলো বলল মেঘনার বাবা। তুমি বুঝবে না।
মায়ের মন মেয়ে শত খারাপ হলেও মা কখনো তাকে ভুল বলতে পারে না, আমিও পারবো না। তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও, ও যার সাথে খুশি থাকবে থাক, মেনে নাও। 2 দিন তো কম খুঁজলাম না, আর ওর নাম মুখে আনবে না বলে উঠে চলে গেল। রুমা বেগম মেয়ের জন্য কষ্ট পাচ্ছে। মেয়েরা এমনি হয়, সন্তান শত ভুল করলেও ক্ষমা করে দেয়। মেঘনার ভাই অফিস থেকে সোজা চলে গেছে বন্ধুদের সাথে আড্ডাখানা। কি রে মেঘ, তুই এখানে কেন? আজ বন্ধ ছাড়া তো তুই আসিস না, আজ একেবারে অফিস থেকে এখানে চলে এলি? অনি কিছু না বলে মদের বোতল হাতে নিয়ে খেতে লাগলো। এটা কি করছিস? আজ এতগুলো খেছিস কেন? বাড়ি যাবি না? আন্টি তোকে এইভাবে দেখলে অনেক কষ্ট পাবে। কিন্তু এমনিতেই মেঘনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেহান, আমি পারছি না, আর আমার অনেক কষ্ট হচ্ছে। এগুলো না খেলে আমি পাগল হয়ে যাব। মেঘ, তোর বাবা মার জন্য নিজেকে শক্ত রাখা উচিত। অনি অনি ঠিক বলেছে। ও সব ভুলে বাড়ির সবার জন্য খুশি থাক, ভালো থাক। মেঘনার কোনো খোঁজ পেয়েছিস? দেহান, না রে, পাইনি। অনেকক্ষণ থেকে বাড়ি ফিরে এলো মেঘ। আজকে খাওয়াটা বেশি হয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করা। কলিং বিল দেওয়ার সাথেই দরজা খুললো। আম্মু আজও জেগে আছে। কি রে, এলি কেন? তুইও চলে যা আরেকজনের মতো, আর আসতে হবে না, কাউকে দরকার নেই। মা, তুই মদ খেয়েছিস? না মানে কি বলবো আমি বুঝতে পারছি না। কি হলো বল? এগুলো খেয়ে বাড়ি আসার আগে আমার জন্য বিষ নিয়ে আসতে। তোদের জন্য কি কোনোদিন শান্তি পাবো না? একজন চলে গেছে ভালোবাসে, আর একজন দেবদাস হয়েছে বলেই আম্মু কাঁদতে কাঁদতে চলে গেল। আমি নিজের রুমে চলে আসলাম। সত্যি কি অনেক খারাপ হয়ে গেছি? কিন্তু কেন? ভালোবেসে।